রাজবাড়িতে আপনি যদি এক রাত থাকার সুযোগ পান, আপনি কি থাকবেন? মুর্শিদাবাদের কাশেম বাজার রাজবাড়ি। এই জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমরা একবারও ভাবতে পারিনি যে এরকম অবাক করা কিছু জিনিস আমরা দেখতে পাবো, যা দেখার পর আপনিও অবাক হবেন। রাজপ্রাসাদে জগদ্ধাত্রী প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। ওয়েলকাম টু পূজাস ক্যাসেল। আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। জগদ্ধাত্রী পুজোর সময় সকল সাধারণ মানুষদের জন্য এই রাজপ্রাসাদ খুলে দেওয়া হয়। মালদার আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গাগুলির মধ্যে একটি হলো এটি। বাড়ি থেকে আমরা বেরিয়েছি 11:30টার সময়। ফারাক্কার কাছে গিয়ে পৌঁছাতে আমার গাড়ির চাকাটা লিক হয়ে গেল। তখন চেক করতে গিয়ে বুঝলাম যে গাড়ির চাকাটা চেঞ্জ করতে হবে। আগে আমার MRF-এর 100/80 টায়ার ছিল, কিন্তু এবারে সেই টায়ার আর পেলাম না। সিএট কোম্পানির 90/90 টায়ার এবারে লাগালাম। সকল দর্শকদের কাশেম বাজারের ব্যাপারে একটু বলেন। যদিও 17 শতাব্দীর আগেকার কাশেম বাজারের ইতিহাস কোথাও পাওয়া যায়নি, কিন্তু মুর্শিদাবাদ স্থাপিত হওয়ার অনেক আগে থেকেই এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনি জানলে অবাক হবেন যে একসময় হুগলি নদীকে কাশেম বাজার নদী বলে বোঝানো হতো। কলকাতা স্থাপনা হওয়ার অনেক আগে পশ্চিমবঙ্গের মধ্যমণি হওয়ার জন্য এই জায়গাটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। 1658 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে স্থাপনা হয় ইংলিশ এজেন্সি দ্বারা। এখানে দুটি রাজপ্রাসাদ আছে, যার মধ্যে এটি হলো রায় বংশের রাজপ্রাসাদ। 4টে বাজে আর মাত্র 1 ঘন্টা আমাদের হাতে টাইম আছে। প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই জায়গাটা। আমরা ভেতরে ঢুকছি এখন। এই রাজবাড়ির গেস্ট হাউস এক রাতের জন্য বুক করা যায়। আপনারা অনলাইন বুকিং করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা ভেতরে ঢুকে টিকিট কেটে নিলাম। ভেতরে ঘোরার জন্য একজন ফ্রিতে গাইডার থাকে, সে চারিদিকটা দেখিয়ে ডেসক্রাইব করে। এই রাজবাড়ি ইউরোপীয় এবং ভারতীয় আর্কিটেকচারের এক দুর্দান্ত নিদর্শন। এখানে টিকিটের মূল্য 50 টাকা পার হেড। রায় বংশে অযোধ্যা রাম রয়ের আমলে এই রাজবাড়ি তৈরি হয়। তিনি রায় রায়ান উপাধি পান, অর্থাৎ রাজার রাজা উপাধি পান তৎকালীন বাংলার নবাব নাজিমের থেকে। অযোধ্যা রাম রায়ের পুত্র দীনবন্ধু রায়ের আমলে এই রাজবাড়ির কাজ শেষ হয়। 1735 সালে তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খানের আমলে এই রাজবাড়ি প্রতিষ্ঠা হয়। কাশেম বাজার বন্দরের গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় যখন রাজা দীনবন্ধু রায় তার পুত্র রাজা জগবন্ধু রায়ের সাথে এই জায়গা থেকেই রেশমের বাণিজ্যকে অনেক বেশি বাড়িয়ে তোলেন। আপনারা রাজবাড়ির সামনেকার এই চোখ ধাঁধানো গেটটি যেটি দেখছেন, এটি তৈরি হয় রাজা নৃসিংহপ্রসাদ রয়ের আমলে, যিনি নিজে একজন এমিনেন্ট পার্সিয়ান স্কলার ছিলেন। তার সহচর আশুতোষনাথ রয় রাজা উপাধি পান ব্রিটিশদের থেকে, এবং সেই সময় থেকেই এই বাড়ি রাজবাড়ি হয়ে ওঠে। এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো রাজবাড়ির ভিতরটা। রাজবাড়ির ভিতরটা ছিল, এই ছবিটি 1925 সালে তোলা। এখানে বেশ কিছু হাতে আঁকা পেন্টিংস আছে যা দারুণ দেখতে। এই পালকিটি রাজ পরিবারের পালকি। এর গায়ে যে কাঁচগুলি লাগানো আছে, এগুলি বেলজিয়াম থেকে আনানো। এই জায়গার প্রতিটি কোণায় ভারতীয় এবং ইউরোপীয় ভাস্কর্যের দুর্দান্ত নিদর্শন আছে। এখন আমরা রাজবাড়ির সভাঘরটা ঘুরে দেখছি। রাত্রিবেলা এই ঝালরগুলো যখন জ্বলে ওঠে তখন অসম্ভব মায়াবী হয়ে ওঠে। বাড়ির কোণায় কোণায় ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে আছে। রাজবাড়ির ভিতরে বেশ কিছু জায়গায় ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু তার মধ্যে আমার বেশ কয়েকটি জিনিস চোখে লাগে। যেমন এখানে রাখা সোনার সমনপত্র। এছাড়া একটি কাঠের চেসবোর্ড আছে, যে চেসবোর্ডটার ঘুঁটিগুলি অবিকল মানুষের মুখের মতো। এরকম অনেক কিছু আশ্চর্যকর জিনিস এখানে আপনারা আসলেই দেখতে পাবেন। বিশাল বড় একখানা দরজা। দরজাটার হাইট খুব কম করে 11 ফুট, 11 থেকে 12 ফুট। আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই রাজবাড়ির বাগানে। এই বাগানেই একসময় গোলাপ ফুলের বাগানও ছিল, যা কোষ বাগ নামে পরিচিত ছিল। এই বাগানটি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এখানে দুটি পুকুর আছে, একটি পুকুর পুরুষদের স্নানের জন্য, একটি পুকুর মহিলাদের স্নানের জন্য। এখানে বহু পুরনো কিছু গাছ রয়েছে, যেমন এই গাছটি প্রায় 300 বছরের বেশি পুরনো। কি বিশাল বড় গাছ।
আমাদের জীবনে একবার হলেও আমরা দ্য সুগার অ্যান্ড স্পাইসের কেক খেয়েছি, আপনিও খেয়েছেন নিশ্চয়ই। এই বাড়িতেই প্রথম তৈরি হয় দ্য সুগার অ্যান্ড স্পাইসের ফ্যাক্টরি। এই হলো সেই ফ্যাক্টরি। সুন্দর পরিবেশে তৈরি হয় দ্য সুগার অ্যান্ড স্পাইসের কেক আর পেস্ট্রি। অ্যামেজিং, তাই না? পুজোর সময় এখানে প্রচুর সাজায়। এই জায়গাটা হচ্ছে রাজবাড়ির ভিতরে, একদম ভিতরে, যেখানে দুর্গা পুজো হয়। এটা হচ্ছে দুর্গা পুজোর জায়গা। এখানে একটা বিশাল বড় ঘট আছে, যে ঘটের ওপরে আছে একটা বিশাল বড় নারকেল, পুরোটাই তামার। শ্বেত পাথরের ওপরে এই ঝুমুরগুলো রয়েছে, একদম ঝাড়বাতিগুলো পুরো শ্বেত পাথরের আর সাদা কাঁচ দিয়ে তৈরি। দুটো টিয়া পাখি, মানে দারুণ দেখতে। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম রাজবাড়ির পূর্ব দিকটায়। এখানে একটি শিব মন্দির আর একটি লক্ষ্মী মন্দির আছে। এখানে বহু অনুষ্ঠান পালন করা হয়। এই রাজবাড়িতে যেমন রথ টানা হয়, তেমনই ক্রিসমাসও পালন করা হয়। আলোর রোশনাইতে সেজে ওঠে রাজবাড়ি। শতাব্দীর কাশেমবাজার রাজবাড়ির প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল এই ক্লক টাওয়ারটি। বাড়ির পূর্ব দিকের বাগান বা দক্ষিণ পশ্চিম দিকের বাগান, যেখানেই আপনি যাবেন সব জায়গা থেকে এই ক্লক টাওয়ারটি আপনারা দেখতে পাবেন। 100 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি আপাতত রাজবাড়িতে, কিন্তু রাজবাড়িতে এখন রাত্রিবেলা থাকতে গেলে 8,000 টাকা করে লাগে। তবেই ভেতরে ভিডিও তুলতে দেবে, তবেই ভেতরে থাকতে দেবে, আর খাওয়া দাওয়া আলাদা। রাজবাড়িতে থাকার নিয়মই হচ্ছে এটা, 8,000 টাকা প্রত্যেক সিঙ্গেল ঘরের জন্য। আপনারা যদি অফলাইনে বুকিং করেন, অর্থাৎ এখানে এসে যদি বুকিং করেন, তাহলেই পড়বে 8,000 টাকা। অনলাইনে আর একটু কম পড়ে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও বুকিং করতে পারেন। প্রতি বছর জামাই ষষ্ঠীর সময় এখানে ভালো অফার্স থাকে, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। ঘড়িতে 5টা বেজে গেছে, তাই গার্ড সাহেব এসে জানিয়ে দিলেন ভিজিটিং আওয়ার শেষ। এবার আমরা বেরিয়ে পড়ব। আবার আমাদেরকে ফিরতে হবে সেই 110 কিলোমিটার রাস্তা। আমাদের পিছনে এই যে জানলাগুলো দেখছেন, এই জানলাগুলোকে বলা হয় সার্সি। এগুলো যদি জানলা বন্ধও থাকে, তাহলেও এই সার্সি দিয়ে ভেতরে হাওয়া চলাচল করতে পারে, প্রাইভেসিও মেনটেন থাকে, আর ভেতর থেকে উঁকি মেরে দেখাও যায়। আমাদের ট্যুর শেষ। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি চান, তাহলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে রাজবাড়িতে থাকার।